নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আজকে আমাদের শিক্ষামূলক আলোচনায় আমাদের সাথে রয়েছেন নতুনভাবে শিক্ষায় দায়িত্বপ্রাপ্ত উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের শিক্ষা সেল প্রাথমিকের নবনিযুক্ত সভাপতি শ্রী অঞ্জন ঘোষ মহাশয়। নমস্কার। অঞ্জনদা, আপনাকে ভারত টিভিতে স্বাগত। থ্যাংক ইউ। তো আজকের আলোচনায় যে আপনি নতুনভাবে জেলার তৃণমূল শিক্ষা সেলের সভাপতির দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব পাওয়ার পর আপনি তো সেরকম পরিচিত খুব রাজনীতির মুখ ছিলেন না, যদিও আপনি রাজনীতি করেছেন আমরা জানি, কিন্তু সেইভাবে কিন্তু আপনি ফেসে আসেননি রাজনীতির ক্ষেত্রে। কিন্তু আপনাকে পেল কীভাবে দল? এই ব্যাপারটা, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। তাহলে একটু যদি পিছনে যাই, আমি 2007 সালে তৃণমূলের সঙ্গে যুক্ত। আমি 2010 সালে প্রথম শিক্ষক সংগঠনের একটা দায়িত্ব নিই কালিয়াগঞ্জে। 2011 সালে গভর্নমেন্ট আসার পরে আমি কালিয়াগঞ্জ সার্কেল 1 আমার স্কুল, সেখানে আমি সার্কেল প্রেসিডেন্ট হই। 2014 সালে আমি রায়গঞ্জ সাব ডিভিশন প্রেসিডেন্ট হই। 2016 সাল থেকে মোটামুটি জেলাটা আমি চালাতাম, যদিও আমাকে সেই সময়কার জেলা সভাপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি, বলতে চালা। আমাদের জেলা সভাপতি যে ছিলেন উনি রিটায়ার করে গেছিলেন। তো আমি তৃণমূল দলের কাছে খুব পরিচিত, কিন্তু দলের বাইরে আপনাদের সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এগুলোতে আমি খুব একটা ইনভলভ হইনি। প্রচারটা সেইভাবে কাজে ছিল না। শোনেন, আমি নিজের প্রচার আমি কোনোদিনই নিজে ওইভাবে করি না। ধরুন যে গতকাল আমি আমার জেলার অভিভাবক কানাইলাল আগরওয়ালের সঙ্গে দেখা করেছি, প্রণাম নিয়েছি। আমাদের জেলার 2 মন্ত্রী রাব্বানি সাহেব, সত্যজিৎ বর্মন সাহেব, করণদিঘির MLA গৌতম পাল, এরা তো আমাকে খুব ভালো করে চেনে, দেখা করেছি। কিন্তু এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করিনি। সুতরাং এটা থেকে আমি একটু বিমুখ থাকি, কাজ করাতেই বেশি বিশ্বাসী আমি। আজকেও যেমন আমার শিক্ষক, রায়গঞ্জ নর্থের শিক্ষক প্রায় 150-200 শিক্ষক মিলে আমাকে সংবর্ধনা দিল, ছবি আছে মোবাইলে, হয়তো এটাও পোস্ট হবে না। এই যে নতুন দায়িত্ব পেলেন আমাদের জেলায়, আমাদের শুধু জেলার বললে ভুল হবে, গোটা পশ্চিমবঙ্গে তো আমাদের বুনিয়াদী শিক্ষা বা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তো আপনি প্রথমে কোন কোন জায়গাগুলো সমস্যার সমাধান করবেন বলে ভাবছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের শিক্ষক সংগঠনের মূল দায়িত্বটা হচ্ছে আমাদের শিক্ষকদের যেগুলো প্রবলেম হয় সেগুলোকে সলভ করা, শিক্ষক রিলেটেড যেগুলো আছে সেগুলোকে সলভ করা। তা আমাদের কাজটাই হচ্ছে শিক্ষক সংগঠনকে শিক্ষকদের সুবিধা অসুবিধা, স্কুল কিভাবে চলছে বা স্কুলের যে পরিচালনা সেটা কিভাবে হবে সেরকম, সেই ব্যাপারে কি আপনাদের যোগাযোগ নেই? হ্যাঁ, সেই ব্যাপারে আমাদের সার্কেল প্রেসিডেন্ট থাকে প্রত্যেক সার্কেলে। আমাদের তো জেলায় 17টা সার্কেল, কিন্তু সমস্যার কথাগুলো তো আপনারা তুলে ধরতে পারেন। হ্যাঁ, তুলে ধরি তো যে সমস্যা সেগুলো বলুন, যে আপনি কি কি সমস্যা মোটামুটি এখন আছে আমাদের। দেখুন, আমাদের এখন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দায়িত্বে আসার পরে আগে যে সমস্যাগুলো অ্যারাইজ হতো সেই সমস্যা এখন অনেক কমে গেছে। সমস্যা আজকের দিনে শিক্ষকরা, মাননীয় শিক্ষক, মাননীয় শিক্ষিকারা সমস্যার সম্মুখীন হতে হয় না। এরকম আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমি 2003-এ আমার অ্যাপয়েন্টমেন্ট, আমি নন-10 টিচার ছিলাম। 2005-এ লাস্ট ট্রেনিং হলো সারা পশ্চিমবঙ্গেই, তখন বেসিক কলেজ ছিল, এখন DLED কলেজ হয়েছে। সেইখানে আমি চান্স পাইনি, আমাদেরকে ওয়েট করতে হয়েছে 2013 সাল পর্যন্ত। প্রত্যেকটা কলেজ বন্ধ হয়ে গেলো, আপনারা খুব ভালো করে জানেন মনে হয়। 2013 সালে আমাদের আবার কলেজগুলো ওপেন হলো। আমাদের গভর্নমেন্ট, তৃণমূল গভর্নমেন্ট 2013-14 সেশনে আমাদেরকে কিন্তু DLED কমপ্লিট করেছে। তাহলে পিরিয়ড অফ লেন্থটা দেখুন। 2005 সাল লাস্ট, আবার এই গভর্নমেন্ট আসার পরে নাড়াচাড়া দিয়ে বসে প্রত্যেকটা কলেজকে খুললো, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো, তার টিচার অ্যালোটেড ছিল, আরও কিছু টিচার দিল ওখানে। দেওয়ার পরে এত সংখ্যক ইন বিটুইন অ্যাপয়েন্টমেন্ট তো হয়েছে।
2003-এর পরে 2005 হয়েছে, 2009 হয়েছে, 2010 হয়েছে, 2011 গভর্নমেন্ট বামফ্রন্ট গভর্নমেন্ট চলে যাওয়ার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গেছে। ইন বিটুইন ডাইং হার্নেস কেসে অনেক হয়েছে অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এর মধ্যে তো ম্যাক্সিমাম নাম্বারস অফ টিচার্স নন ট্রেন্ড ছিল, তারা তো ট্রেন্ড হতে পারছিল না। আমাদের ট্রেন্ড আর নন ট্রেন্ডের মধ্যে একটা স্যালারি বিশাল ডিফারেন্স আছে। সেই স্যালারি ডিফারেন্সটা আমরা মোটামুটি ওভারকাম করে ফেলেছেন, সাফার করছিলাম। এই গভর্নমেন্ট আসার পরে ডিএলএড আমাদেরকে কমপ্লিট করেছে, কমপ্লিট করে সেখান থেকে আমরা আজকে ট্রেন্ড আপনারা জানেন কি জানেন না জানি না, বি ক্যাটাগরি থাকতে হয় নন ট্রেন্ড, আর ট্রেন্ড হলে এ ক্যাটাগরি, একটা স্যালারি ডিফারেন্স থাকে, সে ওভারকাম করেছে গভর্নমেন্ট একদম। আপনি যান, আমি কালিয়াগঞ্জবাসী, আপনি আগের বেসিক কলেজ দেখবেন, আর কালিয়াগঞ্জে এখন সেই বেসিক কলেজেরই অ্যাজ পার এনসিইআরটি রুলস মানে ডিএলএড নাম হচ্ছে 2 ইয়ার্স, এখন প্রত্যেকটা ট্রেনিং হয়। আপনি যান, আপনি চিনতে পারবেন না, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। আপনাকে আরও কিছু বলি, এই গভর্নমেন্ট আসার পরে আগে আমাদের বেতনের কোনো ডেট ছিল না, কোনো মাসে 17, 19, 21, কোনো মাসে 15 তারিখে হতো। কিন্তু আমরা আজকের দিনে একদম নিশ্চিত, আমরা যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার নিশ্চিত যে আমাদের বেতনটা লাস্ট ডে অফ মান্থ বা বিফোর ডে অফ লাস্ট ডে অফ মান্থ, মানে 30 মাস হলে 28ও ঢুকতে পারে, 29ও ঢুকতে পারে, মানে 1 তারিখের মধ্যে টিচার 1 তারিখের মধ্যে স্যালারি যেন টিচাররা হাতে পায়, সেটা আমাদের দলনেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্ট করেছে। কিন্তু শিক্ষকদের তো সমস্যার সমাধান হলো। এবার দেখবেন যে এখনও কিন্তু অনেক জায়গায় আছে একজন সিঙ্গেল টিচার, সেই টিচার যদি কোনো কারণে ছুটিতে থাকেন তাহলে সেই স্কুলটাকে বন্ধ রাখতে হয়, এরকম কেন? দেখুন, আপনাকে আমি বলছি, আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি যখন হেমতাবাদ সার্কেলে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পাই তখন আমি সিঙ্গেল টিচার হয়ে গেছিলাম, একদম সিঙ্গেল টিচার হয়ে গেছিলাম। তার মাঝখানে আমি অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু আমাকে রিলিফ দেওয়ার মতন কেউ আসেনি, ছিল না, আসেনি। ইন বিটুইন তারপরে প্যারা টিচার রিক্রুটমেন্ট হয়, প্যারা টিচার একজন মহিলা আমার স্কুলে দিয়েছিল। তারপরে প্রায় 5-6 বছর আমাকে ওইভাবে টানতে হয়েছে। কিন্তু আজকের দিনে আপনাকে আমি উত্তর দিনাজপুর নিয়েই বলছি, আশেপাশের জেলা সম্বন্ধে আমার অত ধারণা নেই, সিঙ্গেল টিচার হিসাবে অত আমার অ্যাজ পার মাই বেস্ট নলেজ কোনো স্কুলেই মনে সিঙ্গেল টিচার স্কুল নেই। এখন যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তাহলে আমাকে আপনি দেবেন, আমি নিশ্চিতভাবে আমার জেলাতে আমার চেয়ারম্যান আছে, ডিপিএসসি চেয়ারম্যান আছে, আমার জেলাতে আমার শিক্ষা প্রতিমন্ত্রী আছে, আমি এনাদের সঙ্গে কথা বলবো। সে সিঙ্গেল টিচার স্কুলকে আমি 2 টিচার করাবই, আপনাকে আমি কথা দিলাম, যদি তথ্য থাকে। কিন্তু আমার নলেজে আজ মানে এখন পর্যন্ত সিঙ্গেল টিচার স্কুল কিন্তু কিছু নেই। আচ্ছা, আমি আমার ডিস্ট্রিক্ট নিয়েই বলবো, আমি বাইরের ডিস্ট্রিক্ট নিয়ে তো আমি বলবো না। আচ্ছা, এইবার আরেকটা যেটা সমস্যা আছে সেটা হচ্ছে সিটিং ক্যাপাসিটি। যে অনেক স্কুলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ বেঞ্চ নেই, এবং সেক্ষেত্রে ছাত্রদের মেঝেতে বসতে হচ্ছে, এবং এই মেঝেতে বসার জন্য অনেক সময় জায়গা ঠিকমতো পাচ্ছে না দেখে অনেকে অনীহা হচ্ছে, স্কুলে যাচ্ছে না, এরকম তো ব্যাপার আছে। দেখুন, আপনাকে আমি বলছি, আমাদের স্কুলে একটা কন্টিনজেন্সি গ্র্যান্ট আছে, সেটা আমরা আগে বছরে হয়তো 2,500 টাকা করে পেত, এখন সেই কন্টিনজেন্সিটা বেড়ে 50,000 টাকা হয়েছে প্রাইমারিতে। আমি হাই স্কুল নিয়ে বলছি না, হাই স্কুল আপনি হয়তো শুনেন আরও অনেক বেশি। আমার স্কুলে কন্টিনজেন্সি দিয়ে প্রত্যেক বছরই বেঞ্চ তৈরি হয়, 5টা, 7টা, 8টা, 10টা হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বছর 4-5 আগে গভর্নমেন্ট থেকে মানে জেলা পরিষদ থেকে কিছু বেঞ্চ দেওয়া হয়েছিল। একটা বেঞ্চ তো অ্যাটলিস্ট আমরা নিশ্চয়ই আশা করব, একটা বেঞ্চ 10 বছর বা 5 বছর। প্রাইমারি টিচাররা তো আর বেঞ্চ ভাঙে, প্রাইমারি স্টুডেন্টরা তো আর বেঞ্চ ভাঙে না, হাই স্কুলের স্টুডেন্টরা একটু বড় হলে লাফালাফি করে ভেঙে যায়, প্রাইমারিতে তো বেঞ্চ ভাঙার কোনো জায়গা নেই। আর ছোট্ট পেরিফেরির মধ্যে প্রাইমারি চলে, সুতরাং টিচাররা সঙ্গে সঙ্গে ওই বেঞ্চে শব্দ করবি না। আর টিচার্স কমন রুমটা আমাদের স্কুলে, আপনি বলতে চাচ্ছেন যে প্রাইমারি স্কুলে বেঞ্চের কোনো সমস্যা নেই? ওই অর্থে প্রাইমারি স্কুলে আজকের দিনে বেঞ্চের সমস্যা নেই আমি বলবো না, কোথায় হয়তো কম হতে পারে, আপনাদের চোখে পড়েছে, কিন্তু ঘাটতি মিটে গেছে। কিন্তু কিছুদিন আগে আপনারা তো নলেজে থাকবে যে আপনার ডিপিএসসির যে চেয়ারম্যান নাজিমুদ্দিন সাহেব উনি রিকোয়ারমেন্ট দিয়ে পাঠিয়েছেন যে প্রায় 5 কোটি টাকার মতো রিকোয়ারমেন্ট আছে প্রাইমারি স্কুলগুলোতে বেঞ্চ অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তাহলে এই তথ্যটা আপনার জানা আছে? না, শুনুন আমি বলছি,
না, এই তথ্যটা আমার জানা আছে, আপনাকে জেনেই বলছি। খালি বেঞ্চ নয়, স্কুলের ভিতরে আমার সঙ্গে চেয়ারম্যান যেটুকু আলোচনা করেছিল যে না মেনলি ছিল বেঞ্চ, না না আমি বলছি বেঞ্চটা মেন, ঠিক আছে, স্কুলের ভিতরে আলমারি, টেবিল, চেয়ার উইথ বেঞ্চ। আচ্ছা, এবার আপনাকে আমি বললাম যে একটা বেঞ্চ 4-5 বছর নিশ্চয়ই আগে ভাঙে না। তো এবার হয়তো কোনো স্কুলে অ্যালটমেন্ট লাগবে, হয়তো চেয়ারম্যানের কাছে এসছে যে আমার বেঞ্চ লাগবে, স্টুডেন্টের সংখ্যা কোনো সময় বাড়ে কোনো সময় কমে। আপনি নিশ্চয়ই জানবেন রায়গঞ্জে সদরে কতগুলো স্কুল আছে যেই স্কুলে স্টুডেন্ট ভর্তি নিতে পারে না, এত স্টুডেন্ট আছে, আপনি নিশ্চয়ই জানবেন। 5টা স্কুল আছে, আমি জানি যতটা, অ্যাজ মাই বেস্ট নলেজ, যে 5খানা স্কুল আছে যে সেখানে স্টুডেন্ট লাস্ট অব্দি ভর্তি নিতে পারে না। এতে স্টুডেন্ট সংখ্যা হিউজ পরিমাণ হয়ে যায়, সেইখানে বেঞ্চ হয়তো অ্যালটমেন্ট দরকার আছে। এবার কোনো স্কুলের টিচার হয়তো ভাবছে মানে হঠাৎ করে স্টুডেন্ট বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বেড়েও যেতে পারে, বা হয়তো বেঞ্চ নষ্ট হয়ে যেতে পারে, ঘুম ধরে যাচ্ছে। কোনো সময় এখন যে একটা নতুন মডেল ক্লাসরুম শুরু করেছে যে চারিদিকে বেঞ্চ থাকবে, মাঝখানে এক সাইডে টিচার থাকবে, মানে সব টিচার কেউ ব্যাক বেঞ্চার হবে না, কেউ ফার্স্ট বেঞ্চার হবে না, সবাইকে সমান, লাস্ট বেঞ্চের কোনো স্টুডেন্ট থাকবে না, সবাই ফার্স্ট বেঞ্চ স্টুডেন্ট একদম থাকবে। আপনি একটা জিনিস চিন্তা করুন, যদি আমি এই ঘরটার মধ্যে এইভাবে বেঞ্চ সেট করি তাহলে একটা করে বেঞ্চ 4টা পড়বে, আর আপনি যদি এইভাবে বেঞ্চ করেন 6টা বেঞ্চ পড়বে, তাহলে বেঞ্চের রিকোয়ারমেন্ট চলে আসছে, তাই তো? আমি বুঝাতে পারলাম তো আপনাকে? তাহলে ওই হিসাবে হয়তো বেঞ্চের কোনো রিকোয়ারমেন্ট ছিল, চেয়ারম্যান সেটাই করেছে। আচ্ছা, এবার যেটা বলছি যে আমরা দেখছি যে প্রাইমারি স্কুলের থেকে অনেক সময় ছেলেমেয়েরা মুখ ঘুরিয়ে নিয়ে যে বেসরকারি স্কুলগুলো আছে সেখানে চলে যাচ্ছে। ঠিক এদেরকে এই যে বেসরকারি স্কুলগুলোতে যে রমরমা ব্যবসা, এবং এইটাকে কেন হচ্ছে যে সরকারি স্কুল থাকাকালীন বেশিরভাগ ছেলেমেয়েরা আকৃষ্ট হচ্ছে বেসরকারি স্কুলের ক্ষেত্রে? এখন তো আমাদের স্মার্ট ক্লাসও চালু হয়েছে, একদম পুরো স্মার্ট ক্লাস, কম্পিউটার, টিভি দিয়ে একাকার করে দিয়েছে গভর্নমেন্ট। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেই স্টুডেন্টগুলোকে ধরে রাখতে পারছি না কেন? আমি বলছি আমাদের গভর্নমেন্ট, আপনারও গভর্নমেন্ট, আমারও গভর্নমেন্ট সবার। তো এই গভর্নমেন্ট শিক্ষাক্ষেত্রে প্রচুর টাকা অ্যালটমেন্ট করছে এবং স্মার্ট ক্লাসরুম হচ্ছে। সেইখানে আপনি দেখুন নতুন নতুন বেঞ্চ, বাচ্চাদের যেন জয়ফুল লার্নিং হয়, কালারফুল বেঞ্চ দিচ্ছে, বড় মনিটর, টিভি মনিটর বসিয়ে দিচ্ছে, ইন্টারনেট কানেকশন দিচ্ছে, টিচারদেরকে ট্রেনিং করিয়ে নিয়ে আসছে, ঠিক আছে? এবার কোনো গার্জিয়ান যদি মনে করে, এবার ম্যাক্সিমাম আপনি দেখবেন আমাদের প্রাইমারি আমার স্কুলে প্রত্যেক বছর 5 স্টুডেন্ট চলে যায়, আবার কিন্তু তার থেকে 2-4-5টা বেশি ভর্তি হয়, প্রত্যেক বছরই ভর্তি হয়। তা বলে বলবো যে আজ থেকে 15 বছর আগে যা ছিল তার থেকে আমার বেড়েছে, সেটা নয়, কমেছে। কিন্তু এখন যে গ্র্যাজুয়ালি বছর 5-7 ধরে দেখা যাচ্ছে যে যদি আমার ক্লাস 5-এর 20টা স্টুডেন্ট চলে যায়, আমার 22টা স্টুডেন্ট ভর্তি হচ্ছে, ঠিক আছে? এবার গার্জিয়ানদের একটা ন্যাক হয়ে গেছে, বেশিরভাগই শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক কিন্তু নয়, খুব কম। আমি গ্রামে চাকরি করি, আমি অনেক ইন্টেরিয়ারে চাকরি করি, আমার বাড়ির থেকে আমার স্কুল বহু দূরে। ইংলিশ মিডিয়ামে পড়াও, এই ন্যাকটা হয়ে গেছে। এই ন্যাকের জন্যই হয়তো কিছু স্টুডেন্ট বেসরকারির দিকে মুভমেন্ট করছে। কিন্তু আমি বলছি, আমরা যারা শিক্ষক শিক্ষিকারা আছি, আমরা কিন্তু স্কুলে খুব মনোযোগ দিয়ে পড়াই। দেখুন, 0.001%, 0.002% টিচারের জন্য সম্পূর্ণ শিক্ষকদের দোষ হবে, এটা তো মেনে নেওয়া যায় না। সরকার শিক্ষকদের জন্য সবকিছু চিন্তা ভাবনা করছে, সব কিছু করছে, এবং এই চিন্তা ভাবনা করার পরেও আমাদের বক্তব্য যেটা, সেটা শিক্ষকরা কেন ছাত্রদেরকে সরকারি স্কুলমুখী হওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন না? কেন না হচ্ছে? কেন পেরেন্টস মিট মাঝে মাঝে হবে না? পেরেন্টসদেরকে মোবিলাইজ করা, যে আমাদের পিটিএ এমটিএ মিটিং আছে তো, আমরা করছি, কিন্তু সেটা খুব কম, বছরে হয়তো 1টা বা 2টো। না, ওইটা আমাদের 2 মাস পরই বা 1 মাস পর হয়। দেখুন, আপনাকে আমি কি বললাম, খুব ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ স্কুলের জন্য সমগ্র স্কুলকে দায়ী করে লাভ নেই। স্কুলগুলো স্মুথলি রান করে, খুব সুন্দর মিড ডে মিল খাওয়ায়, আমার যতটা জানা আছে। আমি যেহেতু এই সংগঠন, ধরুন শিক্ষকতার সংগঠন, স্মুথলি রান করে, খুব সুন্দর মিড ডে মিল খাওয়ায়, স্কুলগুলো সুন্দরভাবে পড়াশোনা হয়।
আমি এটা জানি। আর গভর্নমেন্ট তো এখন সব বই দিয়ে দিচ্ছে, এভরিথিং বই দিয়েছে। আপনি যদি বইগুলো একবার পড়ার চেষ্টা করেন, বাচ্চাদেরকে স্কুলে যদি পড়ানো যায়, আর বাচ্চারা যদি স্কুলে ঠিক মনোযোগ দিয়ে পড়ে, বাড়িতে পড়ার কোনো দরকার মানে সেক্ষেত্রে টিচারদের আরেকটু বেশি দায়িত্বপ্রাপ্ত হতে হবে। দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা, মাননীয় শিক্ষিকারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, 100% দায়িত্বপ্রাপ্ত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মানে দায়িত্ব নিয়ে করছে সব কাজগুলো, এত সুন্দর করে পড়াশোনা করাচ্ছে, আর বইগুলো এত সুন্দর করে তৈরি করেছে ভিতরে। আপনি অঙ্ক বইগুলো দেখুন, ম্যাথ বইগুলো দেখুন, ম্যাথ বইগুলোকে যদি বাচ্চাদের একবার নলেজে ঢুকে দেওয়া যায় যে এটা এটা এটা, বাচ্চারা নিজে করছে। আমি নিজেই সায়েন্সের স্টুডেন্ট, আমি ম্যাথ ব্যাকগ্রাউন্ড আমার আছে। তো এই যে জিনিসটা গভর্নমেন্ট যে ভেবেছে যে বাচ্চাদেরকে এইভাবে পড়ালে, এই ফর্মুলাতে গেলে, এইভাবে করলে বাচ্চাগুলো জয়ফুল লার্নিং পাবে, টিচাররাও ভালো মতন পড়াতে পারবে, টিচারদের চাপ কমবে। হ্যাঁ, এই জিনিসটা স্টুডেন্টকে আকৃষ্ট করে রাখতে হবে ক্লাসরুমের দিকে, কিছু আকৃষ্ট করা। এবার আপনাকে আরো কিছু উদাহরণ দিচ্ছি। কিছু কিছু গার্জিয়ান আছে, আমাদের গ্রামগঞ্জেও কিছু কিছু বাচ্চারা প্রাইভেট স্কুলে আবার এসে ভর্তি করে, মানে কিছুদিন তারা দেখছে যে আমার সরকারি জায়গাটাই ভালো ছিল, তা ওরা ব্যাক করে আসছে। একদম। দেখুন, আজকে স্কুলে একটা বাচ্চাকে যদি পাঠানোর জন্য গার্জিয়ানদেরকেও কিন্তু সমদায়িত্ব নিতে হয়। আমি জানি আমার স্কুলে বা আমার যে টিআইসি আছে, ও জানে যে আমার স্কুলে কোন ছাত্রটার বাবা মা ধান কাটতে যাবে এই সময়, ওকে বাড়ি পাহারা দিতে চলে গেছে। আমার টিআইসি কিন্তু ঠিক সময় মতন ওর বাড়িতে যায়, বা আমরা যাই, বা বলে তুই যা, আমারই বন্ধু আমার টিআইসি, যে বাচ্চাটাকে বল আসবে স্কুলে। সুতরাং আমাদের দায়িত্ব জ্ঞানটা প্রচুর নিতে, দায়িত্বটা আমাদেরকে প্রচুর নিতে হয় অ্যাজ এ টিচার হিসাবে। এবার ধরুন একটা বাচ্চা যখন স্কুল 10:30টার সময়, 10টার সময় ম্যাক্সিমাম আমাদের এদিকে গ্রামে গঞ্জে 10টার মধ্যে বাচ্চা ঢুকে যায়, আমাদের 10:10, 10:15 থেকে তালাটা খুলে দিতে হয়, নাহলে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, রাস্তায় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু ওদের আসার কথা 10:20 থেকে 10:30-এর মধ্যে। যাই হোক, ওই আসার কথা বলে লাভ নেই, 10টার মধ্যে এসছে বাচ্চারা, আমরা মানে আরও ভালো লাগে বাচ্চারা আসছে। আমরা এছাড়াও দেখছি যে অনেক স্কুলে এখনো হাইজেনিক যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা কিন্তু এখন অনেক জায়গায় ডেভেলপ করেনি। তো এই বিষয় নিয়ে কি আপনি কোনো কিছু দেখবেন? দেখুন, এটা প্রাইমারি স্কুলে হাইজেনিক, দেখুন এটা চেয়ারম্যান কিন্তু আমাকে বলেছিল, এটা আপনাদেরকে চেয়ারম্যানের নলেজে নিয়ে আসতে হবে। না, চেয়ারম্যানকে আমিও বলেছিলাম যে কিছু কিছু বাথরুম টাথরুম প্রবলেম আছে, বলছে আমি করে দেবো, অসুবিধা নেই, ওগুলো হয়ে যাবে। কিছু কিছু মানে কি ধরুন যে কিছু কিছু পুরনো হয়ে গেছে, সেগুলোকে একটু রিপেয়ারিং করলে ঠিক হয়ে যাবে। এবার গার্লস টয়লেট আলাদা করতে হবে, বয়েজ টয়লেট আলাদা করতে হবে, সেগুলো টুকটাক টুকটাক খুব কম পার্সেন্টেজ আছে, সেগুলো নলেজে দিয়েছিলাম আমি চেয়ারম্যান বলে। তারপরে দেখুন না আপনি, ওই 2 দিন আগে পাড়ায় সমাধান হলো, ওইখান থেকে আমার স্কুলে কাজ ধরা হয়েছে, আমার টয়লেটের পাড়ায় সমাধানের টাকা থেকে আমার স্কুলের টয়লেটে কাজ ধরা। আমার পাড়া আমার সমাধান, এর থেকে স্কুলগুলোকে ডেভেলপ করবে আপনি ভাবছেন? আমার স্কুলে তো কাজ ধরেছে। আচ্ছা, তার মানে অনেক প্রাইমারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, ওইটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিল, আমার পাড়ায় আমার সমাধানের টাকা দিয়ে প্রাইমারি স্কুল ডেভেলপমেন্ট হবে। আমাদের ডিপিএসসি থেকে একটা পরিকল্পনা গত বছরই নেওয়া হয়েছিল, যে সেটা যেগুলো প্রাইমারি স্কুল আছে যাদের এনাফ অ্যাডিকুয়েট ল্যান্ড আছে, সেই অ্যাডিকুয়েট ল্যান্ডের মধ্যে কিছু সবজি চাষ, হ্যাঁ, নতুন নতুন কিছু সিজনাল যে সবজিগুলো আছে সেগুলো চাষ করে সেগুলো মিড ডে মিলে হচ্ছে ব্যবহার করার জন্য সেটা কতটা হচ্ছে যার যার জমি আছে, যার যার জায়গা আছে, ভ্যাকেট ল্যান্ড আছে, তাদের কিন্তু সবজি চাষ হচ্ছে। মানে সেটা কি হবে? চলুন আপনি আমার সঙ্গে চলুন, আমি কয়েকটা স্কুল দেখে সেটা কিভাবে করাচ্ছেন, কি প্রসেসটা কিভাবে? প্রসেসটা বলি, কাজটা, এই যে কাজটা, ফিল্ডের কাজটা কারা করছে? ফিল্ডের কাজটা আমরাও করছি, স্টুডেন্টকেও এনগেজ করে নিচ্ছি। টিফিন পিরিয়ডে ওদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কেউ ফুটবল খেলতে ভালোবাসে, কেউ দাঁড়িয়ে থাকে, চল রে জমিতে চল একটু দেখি কাজগুলো দেখি। তারপরে এখন তো গভর্নমেন্ট থেকে পাড়ায় ট্যাপ দিয়ে দিছে, টাইমলি জলের অ্যারেঞ্জমেন্ট, পাইপ নিয়ে নিয়েছি। খালি মানে কি কি শাকসবজির চাষ হচ্ছে দেখেন, ভেন্ডি তো প্রচুর হয়েছিল, মানে ঢেঁড়স, ডাটা প্রচুর হয়, কিছু মানে চারিদিকে ঘেরা দেওয়া হয়েছিল, আমাদের 2 দিক ঘেরা দেওয়া ছিল, আর 2 দিক ঘেরা দেওয়া হয়েছিল, কিছু চুরি তো হবে, কিছু করার নেই। কিন্তু এটা করতে গিয়ে ছাত্রছাত্রীকে পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে? না, কোনো মতে ব্যাঘাত হয় না, 4টার পরেও হয়, 4টার পরে কোনো মতে ব্যাঘাত হয় না। দেখুন, আমি আমার ডিআইসি, আমার একজন শিক্ষক আছে,
আমরা কিন্তু 10:15টার মধ্যে স্কুল ঢুকে যাই, একদম আপনাকে ভেরি ফ্র্যাঙ্কলি বলছি, একদম মানে মন থেকে বলছি, বাই হার্টেড বলছি, আমরা 10:15, 10:20 মধ্যে স্কুল ঢুকে যাই। সুতরাং আমরা গিয়ে একটা সময় পাই হাতে, ওই মিড ডে মিলের জায়গা জল দিয়ে ধুয়ে ফিনাইল দিয়ে ঘরটার পরিষ্কার করে আমরা একটা সময় পাই। সুতরাং আর আমাদের এরিয়ায় আমি ম্যাক্সিমাম স্কুলে দেখেছি কিচেন গার্ডেন হয়েছে, যেটা আপনি বলছেন কিচেন গার্ডেন, ম্যাক্সিমাম স্কুলে কিচেন গার্ডেন আছে। আপনি তরঙ্গপুর এনকে স্কুলে যান, মানে যাদের জায়গা নেই করবে কি করে, কিন্তু যেটা জায়গা আছে সেখানে হচ্ছে। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি ভোটের ডিউটিতে গেছিলাম এই চণ্ডীতলার মন্দিরটা যে দেখেছেন আপনি, তার পিছনে ও তো মানে রাস্তা এটা আর এটা স্কুল শুরু হয়ে গেল, তাহলে ও কোথায় সবজিটা চাষ করবে? সেটাই কথা, মানে জায়গা থাকতে হবে। আমাদের মতন স্কুলগুলোতে যার প্রচুর ভ্যাকেট ল্যান্ড আছে তারা করতে পারে, কিন্তু ইচ্ছা দরকার লাগবে, ইচ্ছা লাগবে যে আমি করব। কিন্তু টাউন ভিত্তিক স্কুলগুলো, আপনি বিননগর জিএসএফপি যান, বিননগর জিএসএফ ওর ফাঁকা জায়গা কোথায়? যেটুকু জায়গা আছে বাচ্চারা তো টিফিন পিরিয়ডে একটু খেলবে, শহরের স্কুলগুলোতে জায়গা কমই আছে, প্রবলেম আছে, তো বাচ্চারা তো একটু টিফিন পিরিয়ডে খেলবে, বাচ্চাদেরকে খেলার জায়গা অ্যাকোমোডেশন তো করে দিতে হবে আমাকে। তো ক্লাসরুম নিয়ে কি বলবেন? অনেক তো ক্লাসরুম প্রাইমারি স্কুলে তো ক্লাসরুম নেই। শুনুন, ক্লাসরুম নিয়ে মানে আমার কানেও আসে, কিন্তু ঘটনা হচ্ছে ক্লাসরুম গভর্নমেন্ট থেকে প্রত্যেক লাস্ট ইয়ারটা হয়তো পাইনি, রং করার টাকা অ্যালট করা হয়। আর ক্লাসরুম কিন্তু এখন পর্যন্ত ভালো জায়গায় আছে। কিছু প্রবলেম আছে, প্রবলেম তো কিছু হবে, কিছু প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সলভ করতে হবে। কারণ স্কুল তো আমার, বাচ্চা তো আমার, শিক্ষক তো আমরা, সুতরাং এগুলো আইডেন্টিফাই করে নিয়ে সলভ করতে হবে। খুব আমি বললাম না, খুব মানে কম পার্সেন্টেজ স্কুলের ইনফ্রাস্ট্রাকচার খারাপ, যেটুকু আছে আপনারা ওটা দেখবেন, দেখে এটা নিশ্চয়ই করব, নিশ্চয়ই। আমি কথা দিয়ে গেলাম, আমি আমাদের তো এই স্কুল লেভেল যেই মানে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডিপিওর সঙ্গে কথা বলতে হয়। তো এবার গভর্নমেন্টের একটা সুবিধা হচ্ছে, আমাদের ইউডাইস ফর্ম ফিল আপ করতে আরও আছে, সেগুলোতে কিন্তু কি রিকোয়ারমেন্ট আছে লিখে দিতে হয়, সেই ওয়াইজ কিন্তু আমাদের অ্যালটমেন্ট আসে। এই যে টিচারদের অনেক সময় নিজস্ব দায়িত্বের পাশাপাশি অনেক দায়িত্ব, মানে রাজ্য সরকারের দায়িত্ব বা ন্যাশনাল দায়িত্ব পালন করতে হচ্ছে, যেমন এসআইআর। এই এসআইআরে আপনারা অনেক টিচারকে এসআইআরে কাজ করতে একদম প্রচুর, এতে কি অনেক তো স্কুল তো যে শুনতে পাচ্ছে যে স্কুলে ক্লাস হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, এই ব্যাপারটা কি পর্যায়ে আছে? প্রবলেম হচ্ছে, এটা 100% প্রবলেম হচ্ছে। মানে কিছু স্কুল তো ক্লোজড হয়ে আছে প্রায়, মানে যেহেতু ক্লোজড হয়নি, চেয়ারম্যান সেটার ব্যবস্থা একটা করেছে নাজিমুদ্দিন আলী, ক্লোজড হয়নি অনেক স্কুলে 100। আমার কাছে আমি জানি না, আমাকে ফোন করেছিল অনেকেই যে 100% টিচার এবং হেড টিচার পর্যন্ত তুলে নিয়েছে বিএলওতে। তো বিএলও আমি যা শুনতে পাচ্ছি, বিএলও একটা টাফ জব আজকের দিনে, বেশ মাথা খাটাতে হচ্ছে। তো ওদেরকে তো ওই কাজটা করতে হবে, যেহেতু দায়িত্ব দিয়েছে। তো কিন্তু স্কুল প্রচুর টিচার তুলে নিতে স্কুলের, এবং 1 মাস ধরে এফেক্টেড হবে, সামনে তো পরীক্ষা আছে। একদম এটা নিয়ে আমিও বেশ কয়েকবার এর সঙ্গে কথা বলেছিলাম যে অ্যাটলিস্ট 2 জনকে রাখুন, উপর লেভেলে কথা বলছিলাম, মানে প্রশাসনিক লেভেলে অ্যাটলিস্ট 2 জনকে রাখুন, স্কুলটা চলুক, রান করুক। কোনো স্কুলে কাউকেই নেয়নি, কোনো স্কুলে একজনকেও নেয়নি, মানে আনসাইন্টিফিক ভাবে নিয়েছে। সাইন্টিফিক ভাবে যদি নিত তাহলে স্কুলও থাকতো, কাজও চলতো। হ্যাঁ, তো এরকম আমার সংগঠনের বহু টিচার ফোন করেছে, দাদা আমার স্কুলে আমাকেও নিয়ে নিল, আমি টিআইসি করেছে। যাই হোক, কাজটা এরা খুব মনোযোগ দিয়ে করছে। একটু আগেও 2-1 বিএলওর সঙ্গে দেখা হলো, রাস্তা দিয়ে আসছিল, কিরে সাইকেল নিয়েছিস? বলে দাদা প্রত্যেক বাড়িতে যেতে হচ্ছে, মোটরসাইকেল কত জায়গায় দাঁড় করাবো। বলছে এই নিয়েই ফর্মগুলো বিলি করছি। বিএলএ 2ও ছিল সঙ্গে, বিএলএ 2ও সাইকেল নিয়ে নিয়েছে, কাজটা করছে। প্রবলেম হচ্ছে, এটাতে প্রবলেম হচ্ছে। আরও সব থেকে যেটা বেশি প্রবলেম, মানে রেসপন্সিবিলিটিটা এতটাই বেশি এসআইআর কাজ করতে গিয়ে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে রুলিং পার্টির কোনো বিএলএ যদি সাথে থাকে বা অন্য পার্টির যদি বিএলএরা সেখানে উপস্থিত না থাকে, তা তো ওখানে অনেক কথা দেখছি আমরা বিভিন্ন মিডিয়াতে, যে তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
তো এগুলো তো টাফ জব, তার আনসার দেওয়া টাফ জব, তো একদম টাফ জব। তো সেইগুলো নিয়ে কোনো দেখুন বেশিরভাগই প্রাইমারি টিচার তুলে নিয়েছে। তো কোর্টের একটা রায় ছিল গভর্নমেন্ট সব লেভেলকে তুলতে হবে, মানে এই কাজটা করতে হবে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে বেশিরভাগই প্রাইমারি টিচার তুলে নিয়েছে। মানে কোনো কারণেই যদি কারো নামটা বাদ যায় কোনো কারণে, প্রথম ব্লেমটা এসে পড়বে বিএলওর উপরে। হ্যাঁ, তুমি ঠিক মতো করা হবে, অর্থাৎ এই জায়গাটা, এই যে দায়িত্বটা, এটা বড় একটা দায়িত্ব, বড় দায়িত্ব। এবং আজকে আমরা দেখলাম যে আমাদের হেমতাবাদ ব্লকে বাঙ্গালবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে আমি বাঙ্গালবাড়ি জীবিতে চাকরি হ্যাঁ, করেছি। ওখানে ওই আপনার যেটা ওই এনুমারেশন ফর্ম যেটা ডিস্ট্রিবিউট করছে, তাতে দেখা যাচ্ছে যে হেমতাবাদের জায়গায় রায়গঞ্জ লেখা আছে এবং পিনকোডও ভুল আছে। সেখানকার লোকরা তো আতঙ্কিত হয়ে পড়ছে, এবং এখানে যদি তাদের নামটা যদি বাদ যায়, তাহলে ফার্স্ট দায়ী হবে বিএলও যারা কাজ করছে তাদেরকে। তো দেখুন আপনাকে আমি বলছি, যেটা 2002 এর লিস্ট, যেটা 2002 এর লিস্ট আছে, সেইখানে আমি বাইরের লোককে নিয়ে বলবো না, অনেক অনেক খবর আমার কাছে আছে। আমার বাবার নাম আমাদের ভাই বোনদের সবার পাশে পিতা 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 করে লেখা আছে, 2002 যারা আমরা ভোট দিয়েছিলাম। কিন্তু আমার বোন তার পাশে বাবার নামই লিখেছে, কিন্তু স্বামী লিখে দিয়েছে। আচ্ছা, ও তো একটুখানি ও তো প্রথমে একটুখানি ঘাবড়ে গেছিল, বাইরে বিয়ে হয়েছে। তো আমি বললাম দেখি কি হচ্ছে, পরে আমি বিএলও বললাম না কিছু হবে না, ওটা তো আই কার্ড আছে, প্রুফড আছে, অসুবিধা হবে না, পরবর্তীতে যদি আবার ডাকে তো প্রুফ দেখানো যাবে। তো এরকম ধরুন প্রচুর লোকের এই প্রবলেম আছে। কারণ প্রবলেমটা হচ্ছে সরকারিভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে হয়রানি হতে হবে, তাকে হিয়ারিংয়ে যেতে হবে। দেখুন আজকে ইলেকশন কমিশনের ভুল পেপারস, সেইখানে যদি কোনো প্রবলেম হয়, আমার শিক্ষকরা প্রবলেম ফেস করবে। শিক্ষক তো আমরা তো একই লেভেলে পড়ি, শিক্ষক ও শিক্ষক, আমিও শিক্ষক, আমার শিক্ষকরা প্রবলেমে পড়বে। সুতরাং এই প্রবলেমটা কিন্তু আপনি প্রশ্নটা খুব ভালো করেছেন, ম্যাক্সিমাম প্রবলেম হবে। এবং এছাড়াও আমরা দেখছি যে অনেক সময় যে ফর্ম দিতে গিয়ে অনেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং পরে তারা আবার এসছে সময় মতো না থাকলে। না, বিএলওকে 3 বার যেতে হবে, বিএলওকে 3 বার যেতে হবে, হ্যাঁ, কিন্তু ফার্স্টে আমরা দেখলাম যে এখন যাচ্ছে, অনেক জায়গাতে পাচ্ছে না খুঁজে। 3 বার যাওয়ার পরে বিএলও 3 বার যাবে বাড়িতে, যদি না পায় তখন বিএলওকে ফোন করবে, এবার বিএলও নির্দিষ্ট জায়গায় যাবে, বিএলও যেখানে থাকবে বিএলও, মানে বিএলওরা তারা নির্দিষ্ট ফর্মের মধ্যে তাদের নাম্বার দিয়ে দিচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার, বা যারা ফর্ম পাচ্ছে তারা কি নাম্বারটা পাবে। এবার কি হচ্ছে, অ্যাকচুয়ালি যেহেতু আমি বিএলও না, তো আমি বলছি যে বিএলওদের যেটা আমি যে অর্ডার কপিটা যেটা পড়েছি, বিএলওদের 3 বার যেতে হবে। এবার হয়তো পাশের বাড়িতে আছে বিএলও, তো নিজের বুথেরই লক্ষ্য হতে হবে বিএলও, তো বুথের যে বিএলও তাকে তো সবাই চেনেই, আশেপাশেই বাড়ি হবে, ওই এলাকার যে বুথের মধ্যে থাকতে হবে, যার জন্য তাকে খুঁজে তারা নিয়ে নেবে। এইটা একটু সুবিধা আছে, বাদ বাকি কিন্তু টাফ জব আছে। তো এই যে বড় দায়িত্বগুলো আমার শিক্ষকরা সাফার করছে। আর একটু আগেও আমি যা দেখে আসলাম, বা অনেকে ফোন করলো, মানে শিক্ষকরা আপনাকে কি বলছে ফোন করে, একটু যদি 2-1টা বলেন, মানে কেমন টাইমের তারা বলছে? দাদা প্রচণ্ড চাপ, সকালবেলা উঠে চলে যাচ্ছি, ফর্ম বিলি করছি, এরপরে তো দাদা আরও চাপ বাড়বে, ফর্মগুলো যখন লিখে আমাকে দেবে, আমাকে তো এটা ভেরিফাইড বলে সিগনেচার করতে হবে, আমাকে তো চেক করে নিতে হবে, ওইখানে তো আরও বেশি সময় লাগবে। আরও বেশি সময় লাগবে, ফর্ম দিতে বেশি সময় লাগবে না, কিন্তু ওইটা যখন রিসিভ করবে তখন তো আরও বেশি সময় নেবে। তো এইটা ঠিক, আমাদের দলীয় যারা বিএলএ 2 আছে তারা প্রচণ্ড সাপোর্ট করছে, আমাকে অনেক বিএলও বলেছে, প্রচুর সাপোর্ট করছে। আমাদের দলীয় যারা বিএলএ 2 আছে ফুল সাপোর্ট করে যাচ্ছে। কিন্তু অনেক সময় আবার দেখা যাচ্ছে যে বিরোধী দল থেকে যারা বলছে, তারা বলছে যে বিএলও যারা আছে তারা নাকি আপনাদের রুলিং পার্টির বিএলএদেরকে নিয়ে কাজ করছে অনেক জায়গাতে। এটা ভুল অভিযোগটা কি? এটা ভুল তথ্য দিচ্ছে। কেউ যদি বিএলএ 2 না দিতে পারে, তাহলে আমরা কি করব? আচ্ছা, কেউ বিএলএ 2 দিয়েছে, সে যদি সময় মতন অন দ্য স্পট না পৌঁছায়, তাহলে বিএলও কি দাঁড়িয়ে থাকবে? ও কাজ করবে না? ও মানে বিরোধীরা বিএলএ 1 বা বিএলএ 2 দিতে পারছে না। বিএলএ 1টা জেলা ধরে একজন হয়, আর বিএলএ 2 প্রত্যেক বুথে একজন করে হয়। তো বিএলএ 2টা দিতে পারছে, বিএলএ 2 যদি কেউ না দিতে পারে, তাহলে তার জন্য সাফার আমরা করব না, আমার দল তো সাফার করবে না।
কোনো কোনো হয়তো বুথে বিএলএ 2 দিয়েছে বিরোধীরা, তারা সময় মতন আসছে না, হয়তো বিএলও এই বিএলএ 2 আর হচ্ছে বিএলও এর মানে কোঅর্ডিনেশনটা কি আছে, মানে নিয়মে কিভাবে তারা কাজ করবে? বিএলও যেখানে যেখানে যাবে বিএলএ 2রা এটা রুলসেই আছে, তার সাথে থাকবে। তার সাথে থাকবে। আচ্ছা, ব্যাস। আর অন্য কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে তারা কি থাকতে পারবে বিএলএ 2রা? বিএলএ 2টা তো অ্যাক্টিভিটি, এটা তো ইলেকশন কমিশনের রুলসেই আছে, বিএলএ 2 বিএলও একসঙ্গে মিলেমিশে কাজ করবে। আচ্ছা, এবং এবং সেই ক্ষেত্রে মানে যদি অপোনেন্ট পার্টিরও যদি বিএলও থাকবে, তাও পার্টিসিপেট, হ্যাঁ নিশ্চয়ই। এটা তো বিএলএ 2 খালি যে আমার দলের জন্য নয়, এটা সব দলের বিএলএ 2 থাকতে পারবে, থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। না কোনো অসুবিধা নেই, কিসের অসুবিধা, কোনো অসুবিধা নেই। আমি বিএলওর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, বিএলও বললো হ্যাঁ সবাই থাকতে পারে। আমার তো ধরুন আমার শিক্ষক, আমাদের শিক্ষক তো মোটামুটি সবাই বিএলও। না, এই বিএলএ 2 যারা আছে তাদেরকে কি প্রশিক্ষণ আপনারা কি পার্টিগতভাবে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, সেইভাবে তারা কাজ করছে, সেই একদম প্রশিক্ষণ একদম ভালো ভালো প্রশিক্ষণ হয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলায়, ভালো প্রশিক্ষণ। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন, আর শুনুন, এডুকেটেড পার্সনকে দেওয়া হয়েছে বিএলএ 2, এডুকেটেড পার্সনকে দল থেকে দেওয়া হয়েছে। আমার চোখে যেগুলো পড়েছে, আমার কালিগঞ্জে যেগুলো পড়েছে বা অন্যান্য ব্লকে যেগুলো আমার চোখে পড়েছে, এডুকেটেড পার্সন বিএলএ 2, মানে যারা শিক্ষার ব্যাপারটা বোঝেন, জানে, শিক্ষিত লোক মানে শিক্ষার ব্যাপার বোঝেন, দে নো ওয়েল নান দে আর অল। এবারে একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে হয়তো, যার ধরুন আপনার 2002 আছে, আপনাকে ফার্স্ট পার্টটা করতে হবে, তারপরে নিচে 2002 যারা সেই পার্টটা করতে হবে, কিন্তু হয়তো আপনি জানেন না যে লাস্টে যে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ভোটার নাম্বার, এপিক নাম্বার যেটা যাচ্ছে, সেটা 2002 যেটা আছে সেটাকে তুলে লিখতে হবে ওখানে। হয়তো ধরে নিচ্ছি XYZ জানেন, তাহলে আমার বিএলএ 2 যেটা আছে, আমাদের দলের বিএলএ 2 যেটা আছে, সে যদি শিক্ষিত হয়, ও সঙ্গে সঙ্গে বলবে আপনার 2002 এর লিস্টটা ও বের করবে, বিএলএ বলবে বার করো, ওর এপিক নাম্বারটা বলবে যে এখানে এটা লিখবেন, এটা এখানে লিখবেন, তারপরে যখন কালেকশন করবে ও দেখে নেবে। শিক্ষিত বিএলএ 2 হলে কি হয় যে এই প্রবলেমগুলো সাধারণ লোক প্রবলেম মানে যেগুলো ফেস করার কথা সেগুলো ফেস করবে না। আজকে টাউন ভিত্তিক একটা, সেই ক্ষেত্রে বিএলওর উপরেও চাপটা কমবে না, অনেকটা চাপ কমবে। নিশ্চয়, একটা বিএলও তো শিক্ষিত ছিলেন, নিশ্চয়ই ওর জন্য সার্ভিস করেও শিক্ষিত ছিলেন, তো বিএলএ 2ও যদি শিক্ষিত হয় তাহলে তো দুজনের কোরিলেশন ভালো হয়ে যাচ্ছে না, দুজনের চাপ কমে যাচ্ছে, এই সুবিধাটা আছে। আমার দলে মোটামুটি আমার নলেজে ম্যাক্সিমাম বিএলএ 2 শিক্ষিত ছিল, মানে বিলো গ্র্যাজুয়েট আমি খুব কম দেখেছি, মানে আমার নলেজে। আচ্ছা, এবার টিচার্স এর ব্যাপারটা আসে। আপনার প্রাইমারি স্কুলের টিচার্স অ্যাপয়েন্টমেন্ট বহুদিন ধরেই হচ্ছে না, এবং অনেক স্কুলে কিন্তু টিচারের অভাবে কিন্তু ঢুকছে। কোনো স্কুলে শুনুন, উত্তর দিনাজপুরে, আমি উত্তর দিনাজপুরের বাইরে আমি যাব না, আমি উত্তর দিনাজপুরে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দলীয়ভাবে, উত্তর দিনাজপুরে কোনো স্কুলই টিচারের জন্য ভুগছে না। এটাকে তাহলে কি ছাত্র কমে গেছে? দেখুন, টিচার অ্যাপয়েন্টমেন্ট তো নাই আপনাদের বছর ধরে। না টিচার যা হয়েছে, প্যারা টিচার কিছু হয়েছে, কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে যত শিক্ষক নিয়োগ হয়েছে তাতে প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে। এই গভর্নমেন্ট আসার পরে প্রাইমারি টিচার প্রচুর নিয়োগ হয়েছে। না, সেটা তো বেশিরভাগই প্যারা কন্ট্রাকচুয়াল টিচার। প্যারা টিচার এই গভর্নমেন্ট আসার পরে একটা হয়নি, আপনাকে বলে দিচ্ছি। প্যারা টিচার কন্ট্রাকচুয়াল বা প্যারা টিচার এই গভর্নমেন্ট আসার পরে, আমাদের দল আসার পরে, আমাদের গভর্নমেন্ট আসার পরে একটাও প্যারা টিচারও নিয়োগ হয়নি, একটা কন্ট্রাকচুয়াল টিচারও নিয়োগ হয়নি আমাদের প্রাইমারি স্কুলে। আমি হাই বলছি না, কলেজ বলছি না। সুতরাং টিচারের অভাব কিন্তু আজকের দিনে এই মুহূর্তে নেই, জেলাতে নেই, জেলাতে মানে রেশিওটাকে মেইনটেইন করা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনি জানেন যে একটা 32,000 টিচার, 32,000 টিচার প্রায়, দেখুন আপনাকে আপনি বলছেন, দেখুন হাইকোর্টে একটা ডিসিশন প্রায় হতে চলছে এখনো। দেখুন যদি এটা এদের যদি চাকরিটা চলে যায় তাহলে কি স্কুলগুলোকে, আপনাকে আমি যেটা বলছি, যেহেতু এটা মহামান্য আদালতের আন্ডারে আছে, এখনো জাজমেন্ট ওনার এখনো জাজমেন্ট হয় না। আমরা বলছি যদি কোনো নেগেটিভ যদি এখনো যেহেতু জাজমেন্ট হয়নি, তাহলে স্কুলগুলোর ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? আচ্ছা, আপনাকে আমাকে শেষ করতে দেন। এটা মহামান্য আদালতের আন্ডারে আছে, আমি এই নিয়ে এখন এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না। ওটা আন্ডার মহামান্য আদালত, আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা, নতুন যে আপনি
দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব পাওয়ার পর আপনার উদ্দেশ্যটা কি হবে? আপনি কি কি কাজ করবেন? দেখুন, আমরা তো শিক্ষক সংগঠন, শিক্ষক সংগঠনের শিক্ষার মানে আপনার যেরকম টিচারদের ওয়েলকাম দেখতে হবে, শিক্ষক আবার ছাত্রদেরও কিন্তু বিষয়গুলো আপনাকে যাতে তাদের সুবিধা ভোগ করতে পারে, শিক্ষার প্রগতি ফার্স্ট আমাকে দেখতে হবে। আমার এক হচ্ছে শিক্ষার প্রগতি কতটা হচ্ছে, বাচ্চাগুলো ঠিক মতন শিক্ষা গ্রহণ করতে পারছে কিনা, টিচাররা ঠিক মতন স্কুলে যাচ্ছে কিনা, পড়াচ্ছে কিনা, এগুলো আমাদের নলেজে কিন্তু চলে আসে, অন্তত আমার নলেজে চলে আসে। আমার যা হ্যান্ডস আছে বা আমার যা নেটওয়ার্ক আছে আমার নলেজে চলে আসে। এগুলো এক এসআইকে রিপোর্ট করতে হবে, স্কুলে এই প্রবলেম, এই প্রবলেম। আমাদের তো ত্রিস্তরীয় একটা ইয়ে হয়, আপনার প্রশাসনটা প্রাইমারির, ধরুন প্রথমে টিচার, তারপরে এসআই, তারপরে এআই, তারপরে ডিআই, তারপরে চেয়ারম্যান, এই 5-6টা স্তরীয় হয়। তো রিপোর্ট করে এই একটা করতে হবে। শিক্ষকদের যেগুলো ছোট ছোট প্রবলেম, বড় প্রবলেম শিক্ষকদের আজকের দিনে কিছু নেই। আজকের দিনে বড় প্রবলেম শিক্ষকদের কিছু নেই। অ্যাজ পার মাই বেস্ট নলেজ আমাদের জেলায় শিক্ষকদের বড় প্রবলেম বলে কিছু নেই। শুধু ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপমেন্ট করতে, ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ইনফ্রাস্ট্রাকচার বেশি ডেভেলপ করার দরকার নেই, অল্প কিছু হলেই হয়ে যায়। হ্যাঁ, খুব অল্প, যত সামান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে হয়ে যায়। ইনফ্রাস্ট্রাকচার করেও দেবে। আমার সঙ্গে চেয়ারম্যানের কথাও হয়েছিল, বলছে আমার যেগুলো প্রবলেম আছে আমি করে দেবো। আর সামনে এসআইআর চলে এসছে, শিক্ষকরা ওর মধ্যে জড়িত হয়ে গেছে। 2 নম্বর আমাদের স্পোর্টস চলে এসছে, আমাদের স্কুলের পরীক্ষা চলে এসছে। আপনি বলুন তো, আজকে আমাদের শিক্ষকদের পরীক্ষা, স্কুলের পরীক্ষা, তার মধ্যে এসআইআর করতে হচ্ছে। তো এটা কতটুকু এফেক্টেড হবে আপনার স্কুল? হবে তো, মানে স্পোর্টসগুলোকে আপনারা ঠিকভাবে কন্ডাক্ট করতে পারবেন এর মধ্যে? সে তো করে দেবো, সে অসুবিধা নেই। সে আমরা মাঝখানে তো এসআইআর চলতে থাকবে, তার মাঝখানে কি করে আমাদের একবারে সব গুবলেটের মতন হয়ে গেছে, সেটাই দেখছি। তো দেখা যাক কি হচ্ছে। স্পোর্টস তো উঠবেই, 100% স্পোর্টস উঠবে, স্পোর্টস খুব সুন্দরভাবে উঠবে, সেটা জাঁকজমকপূর্ণভাবে স্পোর্টস উঠবে। বাচ্চা এইটা সারা বছর আমরা শিক্ষকরা তাকিয়ে থাকি এদিকে যে একটা স্পোর্টস, মানে আপনাদের একটা প্ল্যানিং আগের থেকে হয়ে থাকে যে এইভাবে আমরা একদম করবোই। গভর্নমেন্ট যথেষ্ট টাকা দেয়, আপনার আইডিয়ার বাইরে আছে স্পোর্টসে কি টাকা দেয় গভর্নমেন্ট, আপনাদের জানা আছে কিনা জানি না। একটা সার্কেল চালাতে গিয়ে গভর্নমেন্ট 1,10,000 দিচ্ছে। আপনি কোনোদিন আগের গভর্নমেন্টে জানতেন যে 1,10,000 টাকা দিয়েছে সার্কেল চালাতে গিয়ে? আগের গভর্নমেন্টে আমরা স্কুল থেকে টাকা তুলতাম, 200, 300, 400, 500 সার্কেল চালাতাম। আজকের দিনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন জেনেছিল যে স্কুল থেকে টাকা তুলে স্পোর্টস হচ্ছে, টিচারদের থেকে টাকা তুলে স্পোর্টস হচ্ছে, তার পরের বছরই অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছে। একটা সাব ডিভিশন চালাতে গিয়ে আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা সাব ডিভিশনকে 1,15,000 টাকা অ্যালটমেন্ট দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন? 1,10,000 টাকা একটা সার্কেল স্পোর্টস, মানে আপনি অনেক কিছু করা যায়। আমরা তো আমাদের সার্কেলে ব্যান্ড পার্টি চারিদিকে প্যান্ডেল করে বিশাল ব্যাপার করি, প্রাইস সেই দেখার মতন, বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাও আমাদের মনে হয় টাকা 2-4-5,000 টাকা বেঁচে যায়। তাহলে আজকের দিনে আমরা স্পোর্টসটা আমাদের সারা বছরের একটা উৎসব, স্পোর্টসটাকে আমরা খুব সুন্দরভাবে চালাই, দারুণভাবে করি, দেখার মতন করি। জেলার স্পোর্টস তো আরও সুন্দরভাবে করি, 2 দিনের জেলার স্পোর্টস হয় আমাদের। বাচ্চারা আগের দিন রাত্রে সব চলে আসে। প্রত্যেকটা সার্কেল, প্রত্যেকটা ব্লক লেভেলে আমরা ভেহিকেলস প্রোভাইড করি আনার জন্য। প্রত্যেকটা এসআই অফিসে বাচ্চারা থাকে, যারা ফাইনাল ডিস্ট্রিক্ট খেলবে, সেই ডিস্ট্রিক্ট প্লেয়ারগুলোকে আমরা ঠিক গতবার যখন আমরা রাজ্যে গেলাম, শালবনী, মেদিনীপুর, শালবনী এখানে না কিন্তু, আপনি কালীগঞ্জ থেকে, এইখান থেকে চেয়ারম্যান আমার সঙ্গে কথা বললো যে কি করা যায়, বাস এত দূর বাচ্চারা যাবে না। কতবার যে বমি করবে আইডিয়ার বাইরে আছে। শুনুন তাহলে, এগুলো আপনাদের কিছু জানার ব্যাপার আছে, আপনারা অনেক কিছু এগুলো ব্যাপারে আমাদের গভর্নমেন্ট কিভাবে প্রোভাইড করছে এগুলো জানার ব্যাপার আছে। এগুলো অ্যাকচুয়ালি কি হয় এগুলো কেউ বলে না। আর আমি একদম ভিতরে ঢুকে আছি। আমি কিন্তু এই আপনার টিভির সামনে প্রথম বসলাম, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া, জানি আপনি নিঃশর্তভাবে কাজ করতে ভালোবাসেন, কোনো আমি প্রচারের বাইরে হই না। আপনার প্রথমে আমি বলেছিলাম যে আপনি প্রচারের আলোতে ছিলেন, আমার প্রচার আপনাকে খুঁজে নিল কিভাবে? দল খুঁজে নেবে, দল এখন আপডেট হয়ে গেছে, দল খুঁজে নেবে। আচ্ছা, আরেকটা বিষয় যাই, আপনাকে আমি বলি এই ব্যাপারটা, আপনি একটু শুনুন।
এইখান থেকে আমরা বাচ্চাদেরকে এসি কম্পার্টমেন্টে নিয়ে গেছি কলকাতা। আচ্ছা, কলকাতায় গিয়ে এমএলএ হোস্টেলের পাশে একটা 1 স্টার হোটেলে সারাদিন কাটিয়েছি। হাওড়া স্টেশন থেকে মোস্ট প্রবলি ট্রেনটা ছিল শালবনীগামী, বিকাল 4টা না 5টা। আমরা এখান থেকে ওই এমএলএ হোস্টেল মানে কিড স্ট্রিট, 1 কিড স্ট্রিট, এমএলএ হোস্টেলটা 1 কিড স্ট্রিট, ওইখান থেকে আমরা বাচ্চাদেরকে বাই ট্যাক্সি হাওড়া স্টেশন থেকে শালবনী নেমেছি। হ্যাঁ, এইটা ঠিক যে ওইখানে আমাদের শালবনীতে আমাদের অ্যাকোমোডেশন বা এত সুন্দর ওই যে রাজ্য স্পোর্টস কমিটি এত সুন্দর ব্যবস্থা করে রেখেছিল। আমাকে বারে বারে ফোন করছিল, অঞ্জনবাবু আপনারা কত দূরে আছেন, বাস দিয়ে রেখেছিল ওখানে। বাচ্চাদেরকে থাকার ব্যবস্থা, ওইখানে একটা আইটিআই কলেজ ছিল, ওইখানে এত সুন্দর থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া। আমরা যারা কোঅর্ডিনেটর ছিলাম বা স্টেট মেম্বার ছিলাম আমাদের সঙ্গে, আমি কোঅর্ডিনেটর ছিলাম, স্টেট মেম্বার ছিল, তাদেরকে সুন্দর হোটেল, সেটা মেদিনীপুর শহরে, সেইখান থেকে আবার বাস দিয়েছিল যাওয়ার জন্য দিয়েছিল। সেটা তো আমি বেতন থেকে 1 পয়সা দিইনি, ওখান থেকে সরকারি, সেটা আপনি বেতন থেকে 1 পয়সা সম্পূর্ণ সরকার প্রোভাইড করেছে। তাহলে এই যে লাক্সারিয়াস একটা ব্যাপার, এগুলো তো আপনারা জানেন না, আমি আজকে হয়তো আপনাকে বললাম। আর একটা বিষয় আছে, দেখুন দাদা, আমাদের সব থেকে বড় প্রবলেম কি বলুন তো, গভর্নমেন্টের এই ভালো জিনিসগুলো মানে হাইলাইট হচ্ছে না, সুবিধা নিচ্ছে কিন্তু হাইলাইট করছে। কেন মানে এটাকে আপনারা করতে পারছেন না? দেখুন, আমি দেখুন আমার সঙ্গে বন্ধু বান্ধব যা দেখা হয় আমি বলি, কিন্তু আমি যেহেতু সরকারি লোক, তো সুতরাং এই বিষয়গুলো কেন হাইলাইট হচ্ছে না? আপনারা দেখুন, আরে শুন, আমরা যারা আছি, আমরা যে শিক্ষক, আমরা বলি, কিন্তু ঘটনা হচ্ছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়া বা এই আপনাদের টিভি এগুলো আমার খুব একটা ভালো লাগে না। আপনারাও মনে 5-6 বার ফোন করে আমি এসছি, হ্যাঁ তাই তো 5-6 বার ফোন করেছেন, আমি এসছি। তা আমার জেলার অভিভাবক কানাইদা আছে, কানাইলাল আগওয়াল, ওনার পারমিশন ছাড়া তো আমি কোথাও মুভমেন্ট করবো না। আর কানাইদা খুব ভালো করে জানে যে অঞ্জন ক্যামেরার সামনে থাকতে ভালোবাসে না। আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে প্রত্যেকটি স্কুলে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এই যে আমাদের বাংলার যে জাতীয় সঙ্গীত, সেটা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে বিরোধী দল থেকে বলছে যে শিক্ষা তো একটা অটোনোমাস বডি, স্কুলগুলো, সেই অটোনোমাস বডির উপরে সরকার কেন প্রত্যক্ষভাবে এটা চাপিয়ে দিচ্ছে? এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিরোধীরা তো অনেক কিছু বলে, আমি তো দেখতে পাচ্ছি, আপনাদের অন ক্যামেরায় বলছি, আমাকে ব্যক্তিগতভাবে অনেক কিছু বলে। যখন বুঝিয়ে বলি, হ্যাঁ এটা ভুলই হয়েছে। সঙ্গে ডিপিএসসিতে গেছিলাম, অঞ্জনদা এটা হলো, এটা বিরোধী এক সংগঠন। আমি কারোর সঙ্গে সাধারণত ঝামেলায় জড়াই না। মানে বেশিরভাগ স্কুলে তো জনগণ মনই হতো, এবং সেটার সঙ্গে শুনুন এই গানটাও তো খারাপ, সেটাও রবীন্দ্রনাথ। অসুবিধা ওই গানটার জায়গায় এই গানটাই আপনারা নিলেন না? দুটো গানই তো করতে হবে, দুটো গানই করতে হবে, অসুবিধা নেই তো। না, নতুন করে একটা সংযোজন হলো না। দেখুন, মানে এটা বাধ্যতামূলক বলছে, এটা বলছে যে বিরোধীরা যে যেহেতু একটা অটোনোমাস বডি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট না, তাদের উপরে স্টেট গভর্নমেন্ট এটা চাপিয়ে দিচ্ছে। এই জায়গাটা কি বলবেন আপনি? দেখুন, আপনাকে তাহলে একটা কথা বলি, অ্যাডেড হতেই পারে যে কোনো জিনিস। আমাদের স্কুলে কি মিড ডে মিল অ্যাড হয়নি? আগে মিড ডে মিল চালাতাম আমরা ছোটকালে কি খেতাম? একটা পাউরুটি দিত, কোনো সময় আমুলের গুঁড়ো দিত, হাতে খেয়ে চলে আসতাম। আমরা তো প্রাইমারি স্টুডেন্ট, আপনি তো প্রাইমারি স্টুডেন্ট। অ্যাডেড হয়ে যেত, এত বড় একটা প্রজেক্ট মিড ডে মিল। তো অ্যাড যে কোনো গভর্নমেন্ট ইচ্ছা করলে যে কোনো কিছু অ্যাড করতে পারে। আপনি ধরুন, গভর্নমেন্ট তো অ্যাড করলো, বিরোধীরা এতদিন চিৎকার করে আসলো যে ক্লাস 5 অবধি প্রাইমারি করতে হবে। প্রাইমারি তো 5 অবধি করে দিচ্ছে, হাই স্কুল 6 থেকে শুরু হবে, তাই তো করে দিচ্ছে। অ্যাড তো 5 হয়ে গেল, 5 তো অ্যাড হয়েছে নাকি সাবট্রাক্ট হয়েছে? যাদের 4 ছিল তাদের 5 হয়েছে অনেক স্কুল। আস্তে আস্তে প্রত্যেক বছর গ্র্যাজুয়ালি বাড়বে, প্রত্যেকটা স্কুলকে 5 করবে। অ্যাড হতে পারে, এইটা নিয়ে চিৎকার করুক, যা পারে করুক। ভুল রাজ্য সরকার সঠিক পদক্ষেপ। শুনুন, আপনাকে আমি বলছি, বিরোধীরা আমাদের সরকারের সব রকম সুযোগ সুবিধা নেয়, কিন্তু বাইরে সব অপচারটা করে।
সেটা আপনিও খুব ভালো করে জানেন। আপনি অ্যাঙ্কারিং এ বসে আছেন, আপনি স্বীকার করবেন না, কিন্তু বিরোধীরা আমাদের গভর্নমেন্টের তুমি সুযোগটা নেবে না। তাহলে না না, যদি বলেন যে গভর্নমেন্টের, এই দেখুন আপনাকে গভর্নমেন্টকে, এই গভর্নমেন্ট তো আপনারও গভর্নমেন্ট, বিরোধীদেরও গভর্নমেন্ট, সবারই গভর্নমেন্ট। তাহলে যখন গভর্নমেন্ট ফেসিলিটি দেবে সে তো পাবেই, ফেসিলিটি পাবে, কিন্তু অপপ্রচার কেন করছো ফেসিলিটিটা নিয়ে? না, সে তো তার রাজনৈতিক কর্ম। না না, তার একটা ইডিওলজি আলাদা, তার বিশেষে সে চলছে। না না, এবং তার উত্তরটা তাহলে তার আইডিওলজিই নেই, আইডিওলজিই নেই। ও যখন সুযোগটা নিয়ে নিচ্ছে, নিয়ে এসে আবার ওইটাকে অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অপপ্রচার করছে, তাহলে ওর কোনো আইডিওলজি না। আপনি আপনার, আমি মিথ্যা কথা বলি, আমার এটা আইডিওলজি। আপনি সত্যি কথা বলেন, এটা আপনার আইডিওলজি। কিন্তু আপনি সত্যিও বলবেন, মিথ্যাও বলবেন, এটা কোন কোন জায়গাটায় গিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন বলুন তো? আপনি কোন জায়গাটা অ্যাডজাস্টমেন্ট করবেন? আপনাকে তো নির্দিষ্ট একটা ওয়েতে চলতে হবে। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি বলতে যাচ্ছেন যদি সমালোচনা করতে হয় তাহলে কোনো বেনিফিটে অংশগ্রহণ করা যাবে না, নেওয়া যাবে না সরকারি সমালোচনা। তুমি যখন করছো গণতন্ত্রে, তো সেটা তো সঠিক না। না, গণতন্ত্রের সঙ্গে তাহলে ওইটা আলাদা। গণতান্ত্রিক আমি বলছি এরা নেকেটলি যেভাবে সমালোচনা করে, তাতে কিছু কিছু জায়গায় আমারই খারাপ লাগে। আর তুমি গণতন্ত্র দেশ আছে, লোকতন্ত্র আমরা দেশ, ডেমোক্রেসি দেশে থাকি, তোমার রাইট আছে, সমালোচনা করার রাইট আছে, গঠনমূলকভাবে আলোচনা করো না রে ভাই, গঠনমূলক আলোচনা করো। আমরাও সেটার মধ্যে থাকবো। আমার ভুল হলে তুমি ধরে দেবে, তোমার ভুল হলে আমি ধরে দেবো। তা বলে তুমি তাও কাউকে খিস্তি খামারি করতে পারো না। তো পারে কি? না পারে কি বলুন তো? আপনি ভাষা জ্ঞান সঠিক রেখে, তাহলে এইটা কি ডেমোক্রেসিতে আছে? খিস্তি খামারি করতে পারে? অবশ্যই। তাহলে বলুন, আমি আর কিছু বলবো না, আপনি এবার যা বলার বলবেন। এবার তো অঞ্জনবাবু, আজকে আমাদের ভারত টিভিতে আসার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। আমরা এখানে শেষ করছি সাফ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাফ কথা। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।